আইরিপ পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো কম্পিটিটিভ সেকশনে একটি একদম কমন কোশ্চেন বলতে পারো। তো ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স খুব সহজেই আমরা করার জন্য কতগুলো পদ্ধতি এখান থেকে দেখে নিচ্ছি। তো ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স করার সময় যেটা প্রথমেই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওপরে নর্থ, নিচে সাউথ, রাইট সাইড ইস্ট অ্যান্ড লেফট সাইড ওয়েস্ট, এইটাকে আমাদের সবসময় ফলো করতে হবে। ওকে, এবার এর ভিত্তিতে আমরা রাইট লেফট ব্যাপারগুলো কনফার্ম করে নেব। যখন নর্থ ফেসে কেউ থাকবে তাকে যদি রাইট টার্ন করতে হয় তাহলে আমরা তার রাইট সাইড মানে ইস্টে নিয়ে যাব, তাকে যদি লেফট টার্ন করতে হয় তাহলে আমরা তাকে ওয়েস্টে নিয়ে যাব। কোনো পার্সন যদি ইস্টে ফেস করে থাকে তারপর যদি তাকে রাইট টার্ন করতে বলে তাহলে আমরা তাকে সাউথে নিয়ে যাব, আর যদি তাকে লেফট টার্ন করতে বলে তাহলে আমরা তাকে নর্থের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, কোনো পার্সন সাউথে ফেস করে আছে তারপর বললো তাকে রাইট টার্ন করতে হবে তাহলে আমরা অবশ্যই তাকে ওয়েস্টের দিকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড যদি লেফট টার্ন করতে বলে তাহলে আমরা তাকে ইস্টের দিকে নিয়ে যাচ্ছি। একইভাবে কোনো পার্সন ওয়েস্ট ফেস করার পর যদি তাকে রাইট টার্ন করতে বলে তাহলে আমরা তাকে নর্থে নিয়ে যাচ্ছি, আর লেফট টার্ন যদি করতে বলে তাহলে আমরা তাকে সাউথে নিয়ে যাচ্ছি। তাহলে ডিরেকশনের এই স্ট্রাকচারটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে আমরা দেখো মেন ডাইরেকশন নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট এটা তো জানছি বা ব্যবহার করছি, তার সাথে প্রত্যেকটা সাইডের রেসপেক্টে রাইট অ্যান্ড লেফট টার্ন তোমাকে কিন্তু অবশ্যই করতে হচ্ছে। সেই রাইট অ্যান্ড লেফট টার্নের প্রত্যেকটা টার্ন আমাদের ডেফিনিট থাকা দরকার, আদারওয়াইজ কিন্তু আমরা রং ডাইরেকশনের মধ্যে চলে যাচ্ছি। তাহলে সেই জন্য আমরা যদি প্রথমে পার্টটাকে একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের রাইট লেফট টার্নটি আর অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে দেখো আমরা কোশ্চেন নাম্বার 1 এ চলে আসছি। এখানে দেওয়া হয়েছে ওয়ান মর্নিং আফটার সানরাইজ কুমার ওয়াজ স্ট্যান্ডিং অন আ গ্রাউন্ড ফেসিং আ পোল, the shadow of the pole fell exactly to his right, which direction was he facing? তাহলে কোশ্চেনটি দেখো ওয়ান মর্নিং আফটার সানরাইজ, মর্নিং এ সানরাইজ হওয়ার পর, তাহলে আমরা বেসিক্যালি প্রত্যেকেই জানি সানরাইজ মর্নিং এ অবশ্যই সেটা ইস্টেই থাকবে। তাহলে সানটি ইস্টে রাইজ করার পর কন্ডিশন কি বললো, কুমার ওয়াজ স্ট্যান্ডিং অন আ গ্রাউন্ড ফেসিং আ পোল, কুমার একটি পোলের দিকে ফেস করে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো কুমারের ফেসটি কোন দিকে, পোলটি কোন দিকে, তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই কিন্তু আমাদের এখানে নেই, আমরা কিছুই বুঝতে পারছি না সেটা কোন দিকে। কিন্তু কন্ডিশনটা হচ্ছে আর্লি মর্নিং, অর্থাৎ সূর্য পূর্ব দিকে রয়েছে। তারপরের লাইনে দেখো তো শ্যাডো অফ দ্য পোল, এখান থেকে আমাদের কোশ্চেনটি ধরা শুরু হয়ে গেল, শ্যাডো অফ দ্য পোল। তাহলে মর্নিং এ শ্যাডো অলওয়েজ ওয়েস্টের দিকে যায় যেহেতু সান ইস্টের দিকে, তাহলে শ্যাডোর ক্যারেক্টার হচ্ছে যেদিকে সান থাকবে ঠিক তার অপোজিট ডাইরেকশনে যাওয়া। তাহলে সেখান থেকে আমরা ডেফিনিট ধরে নিতে পারি যে সকালে যে শ্যাডোটি সেটা ওয়েস্টের দিকে যাচ্ছে, সকালের শ্যাডোটি ডেফিনিট ওয়েস্টের দিকে যাচ্ছে। এইবার এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা শুরু, দ্য শ্যাডো অফ দ্য পোল, তার মানে পোলের শ্যাডোটি ডেফিনিট ওয়েস্টে রয়েছে। তাহলে যেদিকে পোলের শ্যাডো এক্স্যাক্টলি টু হিজ রাইট হ্যান্ড, অর্থাৎ পোলের শ্যাডোটি কুমারের রাইট হ্যান্ডের দিকে পড়ছে। তাহলে পোলের শ্যাডো যদি ওয়েস্টে হয় তার মানে কুমারের রাইট হ্যান্ডটি ডেফিনিট ওয়েস্টের দিকে আছে। তাহলে আমরা এখান থেকে কুমারের রাইট হ্যান্ডটি ওয়েস্টের দিকে এটা কনফার্ম হয়ে গেলাম। তাহলে পোলের শ্যাডো যেহেতু ওয়েস্টে, কুমারের রাইট হ্যান্ডটি ওয়েস্টে আমরা প্রেস করলাম। রাইট হ্যান্ড যদি এখানে হয় তাহলে লেফট হ্যান্ডটি ডেফিনিট কোন দিকে হবে, ইস্টের দিকে হবে। তো রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের কন্ডিশন যদি এরকম হয় তাহলে কুমারকে ডেফিনিট সাউথ ফেসে থাকতে হবে। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটি দেখো আমরা কত সহজ এখান থেকে বলে দিতে পারছি, হুইচ ডিরেকশন ওয়াজ হি ফেসিং। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কুমারের ফেসটি সাউথ ফেসে রয়েছে। ক্লিয়ার? তাহলে এই ধরনের শ্যাডো রিলেটেড কোশ্চেনগুলো এই প্রসিডিওরে করলে খুব সহজে কিন্তু অ্যান্সার বার করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। তাহলে ফার্স্ট কোশ্চেনটি আমরা দেখলাম সানরাইজের উপর, তাহলে সূর্যের অবস্থানের উপর বেশ করে আমরা এই ধরনের কোশ্চেনের ক্যালকুলেশনগুলো ডিরেকশনে করব। ওকে, তাহলে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 কি দেখতে পাচ্ছি এখানে, রানি ওয়াকস 2 কিলোমিটার ফ্রম হিজ হোম টুয়ার্ডস দ্য ইস্ট। After taking a left turn, he reaches the park in 0.5 kilometer. Find the direction of the park from his home. তাহলে কত সুন্দর কোশ্চেন ডিরেকশনের। রানি ওয়াকস 2 কিলোমিটার ফ্রম হিজ হোম টুয়ার্ডস দ্য ইস্ট, তাহলে আমরা এটাকে রানীর হোম মার্ক করে ফেললাম, এটা হচ্ছে রানীর হোম। ওকে, তাহলে এবার কি বললো,
রানি ওয়াজ 2 কিলোমিটার ফ্রম হিজ হোম টুয়ার্ডস দ্য ইস্ট, তাহলে আমরা একটু আগে কি দেখালাম, ইস্ট মিনস রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে আমরা 2 কিলোমিটার একটা সার্টেন ডিস্টেন্স ড্র করে ফেললাম, এই ডিস্টেন্সটুকুকে আমরা 2 কিলোমিটার মার্ক করে দিলাম। ক্লিয়ার? 2 কিলোমিটার ডিস্টেন্স টুয়ার্ডস ইস্ট। আফটার টেকিং আ লেফট টার্ন, এরপর ও লেফট টার্ন নিচ্ছে। লেফট টার্ন মানে আমি একটু আগে দেখালাম যে ইস্ট ফেসে লেফট টার্ন অলওয়েজ কোথায় হয়, নর্থের দিকে হয়। তাহলে এখন সে নর্থের দিকে টার্ন নিচ্ছে। আফটার টেকিং আ লেফট টার্ন রিচ দ্য পার্ক ইন 0.5 কিলোমিটার। তাহলে এখান থেকে লেফট টার্ন নিয়ে 0.5 কিলোমিটার সে কভার করলো। তাহলে এখান থেকে লেফট টার্ন নিয়ে সে 0.5 কিলোমিটার কভার করলো। তাহলে আমরা 0.5 কিলোমিটার সার্টেন ডিস্টেন্স এটাকে নিয়ে নিলাম লেফট টার্নে। এখন কোশ্চেন করছে ফাইন্ড দ্য ডিরেকশন অফ দ্য পার্ক ফ্রম হিজ হোম। তাহলে পার্কের ডিরেকশন, তার মানে পার্ক এখানে আমরা পৌঁছে গেলাম, তাহলে এইটা যদি পার্ক হয়, এটা ছিল হোম, তাহলে কোশ্চেনটি করছে যে ফাইন্ড দ্য ডিরেকশন অফ দ্য পার্ক ফ্রম হিজ হোম। অর্থাৎ বাড়ি থেকে আমি যদি এখন পার্কের দিকে তাকাই, বাড়ি থেকে যদি আমি পার্কের দিকে তাকাই, তাহলে কোন দিকে তাকাচ্ছি বলো? ওপরটা আমরা কি দেখিয়েছিলাম, নর্থ ডাইরেকশন দেখিয়েছিলাম, ওপরটা হচ্ছে নর্থ ডাইরেকশন, আর রাইট হ্যান্ড সাইডটা দেখিয়েছিলাম ইস্ট ডাইরেকশন। তাহলে দেখো কন্ডিশনটা এখন কিরকম, নর্থ আর ইস্টের ইন বিটুইন অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, এরকম একটা ডিরেকশন দেখাচ্ছে। তাহলে আমরা ডেফিনেট এখান থেকে অ্যান্সারটি বলতেই পারছি যে অ্যান্সারটি নর্থ ইস্ট ডাইরেকশনে দেখাচ্ছে। তাহলে তার বাড়ি থেকে পার্কের যে ডাইরেকশনটি সেটি ডেফিনেট নর্থ ইস্ট ডাইরেকশন। তাহলে একদম প্রথমে যে তোমাদের স্ট্রাকচারটি দিয়েছিলাম, সেই স্ট্রাকচারটি যদি আমাদের খেয়াল রাখি, তাহলে কিন্তু এরকম ডিরেকশনগুলো খুব সহজেই আমরা মার্ক করে দিতে পারবো। ওকে, তাহলে এই কোশ্চেনটি আমরা ডিরেকশনের উপর দেখালাম। ফার্স্ট কোশ্চেনটি সানরাইজ সানসেটের উপর দেখিয়েছিলাম। নেক্সট কোশ্চেনটি আমরা দেখে নিই। এবারে কোশ্চেনটি কি পাচ্ছি আমরা, বিস্মিতা ওয়াকস 200 meter towards the east and then turns right and walks 210 meter to reach the hospital. What is the shortest distance between the starting point and the hospital? এর আগেরটা আমরা ডিরেকশন চাইছিলাম, এবার আমি ডিস্টেন্সের উপর একটা কোশ্চেন দেখাচ্ছি যে ডিস্টেন্স গুলো আমরা কি করে বার করব। তাহলে দেখো বিস্মিতা ওয়াকস 200 মিটার টুয়ার্ড দ্য ইস্ট, তাহলে আমরা এই জায়গাটায় বিস্মিতাকে প্লেস করলাম। এইবার দেখো 200 মিটার টুয়ার্ডস দ্য ইস্ট, তাহলে এখান থেকে 200 মিটার একটা সার্টেন ডিস্টেন্স আমরা এটা ধরে নিলাম যে 200 মিটার সে ইস্টের দিকে গেছে। অ্যান্ড দেন টার্ন রাইট, তাহলে ইস্ট ফেসে রাইট কোন দিকে হবে, সাউথের দিকে হবে। তাহলে এখন সে সাউথের দিকে যাচ্ছে অ্যান্ড ওয়াকস 210 কিলোমিটার, তাহলে এখান থেকে রাইট টার্ন করে সে 210 কিলোমিটার চলে গেল। ওকে, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা 210 কিলোমিটার নিয়ে নিলাম। ক্লিয়ার? এবং সে হসপিটালে পৌঁছে গেছে, তাহলে এখানে তার হসপিটাল পর্যন্ত সে পৌঁছলো। এইবার কি বলছে, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট এন্ড দ্য হসপিটাল। তার মানে স্টার্টিং পয়েন্ট থেকে হসপিটালের শর্টেস্ট ডিস্টেন্স, ও যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স 200 210 মানে টোটাল 410, কিন্তু আমাকে টোটাল ডিস্টেন্সটা চাইছে না, পরিষ্কার বলে দিচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স যখনই চাইবে তখন আমরা কি করব, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং যে পয়েন্টটা তার মধ্যে একটা মার্ক করে দেবো রুটের। এইবার দেখো আমাদের কাছে যে লাইনটা তৈরি হলো, এটা একটা অতিভুজ তৈরি হয়ে গেছে, হাইপোটেনাস, তাই তো? তাহলে অতিভুজের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার বা রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের জন্য আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব ডিরেকশনের সময়, রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, যেটাকে আমরা লম্ব স্কোয়ার প্লাস বা ভূমি স্কোয়ারও বলে থাকি। রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে দেখো এখানে তোমার লম্ব এবং ভূমি দুটো পরিষ্কার দেখতে পাচ্ছি, লম্ব এবং ভূমি, তাহলে 210 প্লাস 200 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটাতে যদি নিয়ে যাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 210 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার, তাই তো? তাহলে এইবার দুটোকে স্কোয়ার করে প্লাস করে তার যদি আমরা রুট স্কোয়ার করি অর্থাৎ বর্গমূল করি, তাহলে কিন্তু এই মাপটি যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। ওকে, তাহলে আমি তিনটে কোশ্চেন তোমাদের যেটা দেখালাম, ফার্স্ট কোশ্চেনটি সানরাইজের উপর সানসেটের উপর বেস করে দেখিয়েছি। সেকেন্ড কোশ্চেনটিতে আমি ডিরেকশনটি কিভাবে বার করতে হয় বা ডিরেকশনটি আমরা কিভাবে মার্ক করবো তার উপর বললাম। থার্ড কোশ্চেনটা আমি ডিস্টেন্সের উপর রেখেছি, ডিস্টেন্সের উপর যখনই আমাদের এরকম অ্যাঙ্গেল চলে আসবে তখন সেটা আমরা হাইপোটেনাস বা অতিভুজের ফর্মুলায় নিয়ে যাব,
যেখানে আমরা রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার অর্থাৎ রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারটাতে যাব এবং সেখানে লম্ব এবং ভূমির মাপ দুটো দিয়ে আমরা স্কোয়ার করে প্লাস করে তার যদি রুট স্কোয়ার করি তাহলে কিন্তু এই মাপটি আমি ডেফিনিট পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই সলভটি থেকে আমরা কিন্তু এই অ্যান্সারটি খুব সহজেই বার করে ফেললাম। তাহলে এই জায়গাগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে ডিরেকশন টেস্টের উপর, যে শ্যাডো, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, এই জায়গাগুলো বার করতে গেলে আমাদের কি করতে হয়। তাহলে যখন এরকম অ্যাঙ্গেলে আসবে তখন আমরা এই ফর্মুলাতে যাচ্ছি, যদি আমাদের স্ট্রেট লাইন আসতো তাহলে আমরা স্ট্রেট লাইনের মেজারমেন্টটা করে নিয়ে টোটাল ডিস্টেন্সটা কিন্তু বলতে পারতাম, তাই তো। তাহলে ডিরেকশন থেকে তিনটে কোশ্চেন এই গ্রাউন্ড থেকে আমরা পাই, শ্যাডো, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স। এরপরে যেই পার্টগুলো আমাদের থাকে সেটার আমি একটু তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তী ক্লাসে এটার উপর আমি কিছু করাবো কোশ্চেন। কিছু কিছু সময় আমরা দেখতে পাই অ্যাঙ্গেলে এবং ক্লক বা অ্যান্টি ক্লকের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাই তো। সেই সময় এই সার্কেলটাকে যদি আমরা ফলো করি তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা খুব সহজেই বার করতে পারবো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটি অ্যাঙ্গেলের হচ্ছে 45 ডিগ্রি, প্রতিটি অ্যাঙ্গেল 45 ডিগ্রি হিসাব আমাদের এখানে রাখতে হবে। এবার দেখো ক্লক বেস মানে যেভাবে ক্লক ঘোরে তাহলে ক্লক বেস মানে আমরা এইভাবে নেব, আর অ্যান্টি ক্লক যদি বলে তাহলে আমরা এইভাবে নেব। তাহলে এটা ক্লক এবং অ্যান্টি ক্লক ডাইরেকশনে দুকোনো ভাবে হতে পারে, ক্লিয়ার। তাহলে প্রতিটা মাপ 45 ডিগ্রির অ্যাঙ্গেলে আমাদের টার্ন নিতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, ধরো কোনো একটি পার্সন কোন দিকেটা নর্থ ইস্টের দিকে ফেস করে দাঁড়িয়ে আছে, ওকে, নর্থ ইস্টের দিকে ফেস করে দাঁড়িয়ে আছে। এবার বললো সে এখান থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মুভ করলো, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে 45 অ্যানাদার 45, মানে তার ফার্স্ট টার্নে তার ফেসটি আমরা এখানে নিয়ে আসলাম 90 ডিগ্রি ক্লকে, ওকে। এইবার বললো এইখান থেকে পার্সনটি 135 ডিগ্রি অ্যান্টিতে ক্লক চেঞ্জ করলো, তার মানে অ্যান্টিতে মানে 45 90 অ্যানাদার 45, তার মানে তার ফেসটি এখন এইখানে চলে এলো, ওকে। এইবার বললো যে এইখান থেকে নেক্সট টার্নটি সে ক্লকওয়াইজ 90 ডিগ্রি নিল, তাহলে যদি ক্লকওয়াইজ 90 ডিগ্রি নেয় তার মানে তার ফেসটি এখন থার্ড রাউন্ডের পরে এইখানে চলে আসছে। তাহলে এবার বললো হুইচ ডাইরেকশন হি ওয়াজ ফেসিং নাও, তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি তার ফেসটি ইস্ট ডাইরেকশনে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এইটাও কিন্তু ডাইরেকশন রিলেটেড একটা পার্ট, যেই পার্টটির উপর আমরা পরবর্তী দিনে ক্লাসগুলো করাবো। আজকে আমি ডিস্টেন্স, ডাইরেকশন, শ্যাডোটাই বোঝালাম, আর তোমাদের সার্কেলের উপর যে ক্লক এবং অ্যান্টি ক্লকে যে ডিগ্রিগুলো হয় তার উপর একটা জায়গা তোমাদের দেখিয়ে দিলাম যেখান থেকে আমরা এই ধরনের যে কোনো প্রশ্নের অ্যান্সার বার করতে পারি, ওকে। তাহলে পরবর্তী দিনে আমরা ডিরেকশন টেস্টের এই পার্টগুলো একটু শিখে নেব, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট আবার দেখা হচ্ছে।